আমাদের আজকের গল্প আধুনিকা, কলমে অনন্যা পোদ্দার। সকালবেলায় ঘর থেকে বেরিয়ে রুদ্র দেখল তার বাবা রঞ্জিতবাবু রান্নাঘরে ঢুকে গ্যাসে কড়াই চাপিয়েছেন। রুদ্রকে দেখেই স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলেন, উঠে পড়েছিস? চা খাবি তো? দাঁড়া, চায়ের জল চাপাচ্ছি। রুদ্র অবাক, এত বছরে বাবাকে তো কখনো রান্নাঘরে ঢুকে কাজ করতে দেখা যায়নি। তবে আজ কি ঘটে গেল? বেশ অবাক করা গলায় সে প্রশ্ন ছুড়ল তার বাবার দিকে, তুমি রান্নাঘরে কেন? মা কি করছে? মায়ের কি শরীর খারাপ? আগের মতোই খুব স্বাভাবিক গলা নিয়ে রঞ্জিতবাবু উত্তর দিলেন, না না, শরীর খারাপ হবে কেন? তোর মা তো ছাদে গেছে গাছগুলোতে জল দেওয়ার জন্য। রুদ্র অবিশ্বাস্য ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে রান্নাঘরে। বাড়ির এমন পরিস্থিতি আজন্মে দেখা নেই তার। সুমেধাও বাড়িতে নেই, কাল মায়ের কাছে গেছে, কবে ফিরবে বলে যায়নি কিছু। ও বাড়িতে থাকলে কোনো কথা না বাড়িয়ে ওকেই রান্নাঘরে পাঠানো যেত, কিন্তু এখন যখন সেই উপায় নেই তখন মাকেই জিজ্ঞেস করতে হবে। এমন উল্টোস্রোত বয়ানের মানে কি? খুব চোখে লাগছে ব্যাপারটা। যে মানুষটা এক গ্লাস জল গড়িয়ে খায়নি কোনো দিন, সেই মানুষটা আজ রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। বাবাকে কিছু না বলে সোজা ছাদে উঠে গেল রুদ্র। সর্বরী তখন ছাদে নতুন ফুটে ওঠা সূর্যমুখীকে দেখতেই ব্যস্ত। রুদ্র কোনো ভূমিকা না করে সোজাসুজি মাকে প্রশ্ন করে বসল, কি ব্যাপার মা, বাবা আজ রান্নাঘরে কেন? সর্বরী গাছের হলুদ পাতাগুলোকে বাদ দিতে দিতেই উত্তর দিলেন, রান্নাঘরে মানুষ কি করে? রান্না করে। আজ তোর বাবা রান্না করবে বলেই রান্নাঘরে গেছেন। এই জিজ্ঞেস করতে ছাদ অব্দি উঠে এলি বাবা? পারিসও বটে তুই। চল নিচে চল, চা খাবি। তোর বাবা চায়ের জল চাপিয়েছে। এটা কি নাটক হচ্ছে মা? জন্মে থেকে দেখলাম না বাবা সংসারের কাজ করে বলে, আর আজ মানুষটাকে পাঠিয়েছ রান্না করতে? তোমার মাথা টাথা ঠিক আছে তো? সর্বরী এক গাল হেসে বললেন, মাথা আমার ঠিকই আছে। কোথায় লেখা আছে পুরুষ মানুষ সংসারের কাজ করে না? আজ সংসারের কাজগুলো তোর বাবা করবে। এই যেমন রান্না করা, তারপর রান্নাঘর গুছিয়ে রাখা, তারপর সবাইকে খেতে দেওয়া, ফিল্টার থেকে জলের বোতলগুলো ভরা, এই আর কি। মোট কথা আমি যা যা করি তার সবটুকু করবে আজ তোর বাবা। ও আচ্ছা, আর তুমি কি করবে শুনি? তোর বাবা যা করে আজ আমি সেটাই করব। রুদ্র মনে করার চেষ্টা করলো সকালে উঠে তার বাবা ঠিক কি কি করে। মনে পড়ল ঘুম থেকে উঠে বাবা সকালে ছাদে আসে, গাছগুলোতে জল দেয়, একটু হাঁটাহাঁটি করে, তারপর নিচে গিয়ে চা খায়, তারপর খবরের কাগজ পড়ে, টিভিতে একটু খবর দেখে, 9টা বাজলে স্নানে যায়, তারপর মা ভাত বেড়ে দিলে সেটা খেয়ে মায়ের গোছানো টিফিন বক্সটা বগল দাবা করে বেরিয়ে পড়ে দোকানের উদ্দেশ্যে। সকাল 10টায় কর্মচারীরা দোকান খুলেই ফেলে। রঞ্জিতবাবু 11:30 নাগাদ দোকানে পৌঁছান। কলেজ স্ট্রিটে বড় বুক কাউন্টার আছে রঞ্জিতবাবুর। 2টো কর্মচারী দোকান সামলায়, আর ক্যাশ কাউন্টারে বসেন রঞ্জিতবাবু। এইটুকু সময়ের মধ্যে বাবা সংসারের কিছু করে বলে মনে করতে পারল না রুদ্র। তাহলে আজ কিভাবে বাবা এত কিছু ম্যানেজ করবে সেটাই ঠাহর করে উঠতে পারল না সে। মাকে শুধু বলল, তো এইসব ব্যাপার স্যাপার কদিন চলবে একটু জানতে পারি? কোন ব্যাপার স্যাপার? সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রশ্ন ছোড়েন সর্বরী। এই যে তোমাদের জায়গা বদল, চরিত্র বদল, কাজ বদলের খেলাটা। 3 তলার ছাদ থেকে নেমেই সামনে ডাইনিং হল, সেখানে পা দিয়েই বেশ আনন্দের সাথে সর্বরী বলে উঠলেন, মন্দ বলিসনি তো, চরিত্র বদল, কাজ বদল। তারপর স্বামীকে হাঁক দিয়ে বললেন, শুনলে রঞ্জিত, রুদ্র কি সুন্দর একটা কথা বলল এক্ষুনি। রান্নাঘর থেকে একটা ট্রেতে 3টে চায়ের কাপ আর একটা প্লেটে বিস্কুট নিয়ে এসে রঞ্জিতবাবু বললেন, দাঁড়াও আসছি, এসে শুনছি, আগে মাকে চাটা দিয়ে আসি। মাকে চা দিয়ে এসে ডাইনিং টেবিলে বসতে গিয়েও রঞ্জিতবাবু বললেন, দাঁড়াও, আগে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়ে আসি, তারপর বসি তোমাদের সাথে। রুদ্র বলে উঠল, আরে আগে চাটা তো খেয়ে নাও বাবা, ওটা যে জল হয়ে যাবে এরপরে। সর্বরী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না না রঞ্জিত, তুমি আগে ভাতের হাঁড়িটা চাপিয়ে এসো, না হলে খেতে বসতে সবারই দেরি হয়ে যাবে। রুদ্র বেশ ব্যস্ততার সাথে বলল, কিন্তু মা, বাবার চা। রঞ্জিতবাবু রান্নাঘর থেকেই জবাব দিলেন, ওসব নিয়ে ভাবিস না রুদ্র, তোর মা বা সুমেধাও তো রোজ সকালে চাটা জল করেই খায়, আমরাও না হয় 1-8 দিন জল করেই চাটা খাবো। বাবার কথা শুনে চমকে উঠল রুদ্র। আমরা মানে?
আমি তোমাদের এসব নাটকে নেই, এই বলে রাখলাম। কথাগুলো বলেই টেবিল ছেড়ে উঠে যাচ্ছিল রুদ্র। সর্বরী খপ করে ছেলের হাতটা ধরে টানলেন, বললেন, যাচ্ছিস কোথায়? বস এখানে, কথা এখনো ফুরোয়নি। রুদ্র আবার বসতেই সর্বরী বলতে শুরু করলেন, তোর বাবা আর আমি ঠিক করেছি, এখন থেকে সংসারের কাজ ভাগ হয়ে যাবে। প্রত্যেকে অল্টারনেট দিনে কাজ এক্সচেঞ্জ করবে। যেমন আজ তোর বাবা আমার কাজ করছে আর আমি তোর বাবার, ঠিক তেমনি পরশু তুই সুমেধার কাজ করবি আর সুমেধা তোর। মোদ্দা কথা, এখন থেকে মানে আজ থেকে এই বাড়ির নিয়ম হলো সংসারের কাজ, রান্নাঘরের কাজ আজ তোর বাবা করবে, কাল আমি করব, পরশু তুই করবি, তরশু সুমেধা করবে। এইভাবেই চলবে ব্যাপারটা। যদি সুমেধা কোনো কারণে বাড়িতে না থাকে বা অসুস্থ থাকে, তাহলে ওর ভাগের কাজটা আমিই করব। এইরকমভাবে আমার সেরকম পরিস্থিতি এলে আমার ভাগের কাজটা সুমেধা করবে। তোর আর তোর বাবার ক্ষেত্রেও তাই। তুই যদি অফিসের কাছে বাইরে থাকিস, তোর ভাগের দিনের কাজ তোর বাবা করবে আর তোর বাবার অসুবিধের দিনে তুই করবি। রুদ্র বেশ রেগে গিয়ে বলল, ফাজলামি হচ্ছে নাকি? সকাল সকাল ইয়ার্কি মারার জায়গা পেলে না? এসব আবার কি নিয়ম? আমি মানি না এসব। ততক্ষণে টেবিলে পৌঁছে গিয়েছিলেন রঞ্জিত বাবুও। তিনি ছেলের কথা শুনে বললেন, তোর মা মোটেও ইয়ার্কি করছে না রুদ্র, এটা এখন থেকে এবারের নিয়ম হলো। আর এ নিয়ম তোর মা না আমি তৈরি করেছি। বললাম তো, তোমাদের এসব পাগলামিতে আমি নেই। রঞ্জিত বাবুর মুখ কঠিন হয়ে উঠল। তিনি বলে উঠলেন, যদি এই নিয়ম মানতে না পারো তবে এই বাড়ি থেকে চলে যেতে পারো। তবে এই বাড়ি থেকে গেলে তুমি একা যাবে, সুমেধা নয়। সুমেধা এখানেই থাকবে। আর হ্যাঁ, আরেকটা কথা, যেদিন তোমার ভাগে কাজ পড়বে সেদিন ওই জোম্যাটো সুইগি থেকে খাবার অর্ডার করে চালিয়ে দেবে ভেবে থাকলে ভুল করবে। ওসব কিন্তু অ্যালাউ করবো না একদম। এত বছরে বাবাকে কোনোদিন এতটা কঠোর হতে দেখেনি রুদ্র। সেই মানুষটার চোয়াল আজ এতটা শক্ত হলো কেন? বুঝতে পারল না সে। রুদ্র লক্ষ্য করলো ঠান্ডা চাটা প্রায় এক চুমুকেই শেষ করে তার বাবা রান্নাঘরে কড়াই চাপিয়ে মাছ ভাজতে ব্যস্ত হয়ে পড়েছে। একদিকে কড়াইয়ে মাছ উল্টোচ্ছে, একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরি চালিয়ে সবজি কাটছে। আর মা গুনগুন করে গান গাইতে গাইতে ঘরে গিয়ে চুল আঁচড়াচ্ছে, বোধ হয় স্নানে যাবে বলে। এ বাড়িতে রান্নার লোক নেই। ঠাকুমা স্নেহবালা যতদিন বেঁচে থাকবেন এ বাড়িতে রান্নার লোক ঢোকানোও যাবে না। মাকে বেশ 2-4 বার চেষ্টা করতে দেখা গিয়েছিল এতগুলো বছরে, কিন্তু সব চেষ্টাই মা গঙ্গায় গেছে। ঠাকুমাকে রাজি করানোই যায়নি। তার একটাই কথা, আমাকে এই বাড়ি থেকে বিদায় করে তবে নিজেদের নিয়ম চালু করবে। এখন এক রাঁধুনি রাখার জেদের লড়াইয়ে শাশুড়ি বাড়ি ছাড়া করতে চাইবে? তাই আর তার মা এতগুলো বছর নিজেই চালিয়ে নিয়েছে সবটুকু। মাস চারেক হয়েছে সুমেধা এসেছে এ বাড়িতে। সুমেধা আসার পরে অবশ্য মায়ের কিছুটা হলেও চাপ কমেছে। অফিসে বেরোনোর আগে যতটা সম্ভব মায়ের হাতে হাতে কাজ করে যায় সুমেধা। সকাল 8:30টার মধ্যে বেরোতে হয় তাকে আর সুমেধাকে, তার মধ্যেই যা করার করতে হয় ওকে। মা বেরোয় প্রায় 10টা নাগাদ। মা স্কুল টিচার, বাড়ি থেকে আধ ঘন্টার দূরত্বেই মা স্কুল। বাবা নিজস্ব গাড়ি নিয়ে বেরোয়, তাই মাকে স্কুলে ড্রপ করে দিয়ে তারপরে দোকানে যায়। রুদ্র যখন এসব ভাবছে তখন সে দেখল রঞ্জিতবাবু সবজি কাটা প্রায় শেষ। কড়াইতে তখন পেঁয়াজ বাটা ঢেলে মশলা দিয়ে সেটাকে কষাতে ব্যস্ত তিনি। তার মধ্যেই দৌড়ে দৌড়ে জলের বোতলগুলো ভরে চলেছেন তিনি। রুদ্র আর সেখানে দাঁড়ালো না, আর বেশি সময় নেই, তাকেও বেরোতে হবে। 8টার মধ্যে রুদ্রকে হাঁক পারলেন রঞ্জিতবাবু। টেবিলে খেতে এসে রুদ্র দেখল 3টে টিফিন বক্স গুছানো আছে। বোঝাই যাচ্ছে 3টে টিফিন বক্স তাদের 3 জনের জন্য। রুদ্র খেতে বসে রঞ্জিতবাবু ভাতের থালায় নিয়ে এগিয়ে আসলেন। রুদ্র দেখল থালায় কিছু আলু ভাজা দিয়ে ভাত দিয়েছেন রঞ্জিতবাবু। রান্নাঘরে দৌড়ে গিয়ে মাছের ঝোলের বাটি আর আলু পটলের তরকারির বাটিটা এনে বললেন, নে খাওয়া শুরু কর। তারপর বললেন, তোকে জল দিতে হবে তো? ঠান্ডা গরম মিশিয়ে খাবি তো? দাঁড়া দিচ্ছি, আগে আমটা কড়াইয়ে চাপিয়ে আসি একটু। রুদ্রর খুব কষ্ট হলো বাবাকে দেখে, আর মাকে দেখে রাগ হতে লাগলো। ঘরের দিকে তাকিয়ে দেখলো মা ঘরে বসে গল্পের বই পড়ছে। এই সাত সকালে কেউ বই পড়ে নাকি? এটা কি বই পড়ার সময়? সে টেবিল থেকে উঠতে উঠতে বলল, থাক বাবা, আমি জলটা মিশিয়ে নিচ্ছি। টেবিলে বসে চুপচাপ খেতে শুরু করলো রুদ্র। রঞ্জিতবাবু আমের ডালটা ফোড়ন দিয়ে এসে টেবিলে বসলেন, হাঁপাচ্ছেন।
রুদ্র খেতে খেতেই জলের বোতলটা এগিয়ে দিল বাবার দিকে। রঞ্জিতবাবু ঢোক ঢোক করে জল খেয়ে নিয়ে বললেন, না উঠি, বিছানাটা তুলে নিয়ে আসি। রুদ্র খুব কাতর স্বরে বলল, একটু বসে নাও বাবা, তোমার কষ্ট হচ্ছে তো। রঞ্জিত বাবু টেবিল থেকে উঠতে উঠতেই বললেন, কষ্ট কার হয় না বলতো? তোর মা সুমেধা যখন এইভাবেই কাজগুলো করে যায় তখন ওদেরও তো কষ্ট হয় বল। আর চিন্তা করিস না বাবা, আজকের দিনটা কষ্ট করে নিলেই তো 3 দিন আবার ছুটি পেয়ে যাব। আচ্ছা শোন, আজ টিফিনে ঝাল সুজি করেছি, জানি তুই খেতে পারিস না, কিন্তু আজ একটু কষ্ট করে খেয়ে নিস বাবা। তোর মা বলল এটাই নাকি তাড়াতাড়ি হবে, তাই এটাই বানালাম। তোর মায়ের মতো তো আর রান্না করতে পারি না, কষ্ট করে চালিয়ে নে। তারপর একটু কৌতুক করার চেষ্টায় বললেন, আর এসব কষ্ট তো শুধু আজ করতে তাই না? তুই যখন পরশু রান্না করবি তখন আমাদেরও তো আজকের মতোই অবস্থা হবে। বাবার কথা শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ল রুদ্রর মুখে। পটলের তরকারিতে নুন কম, মাছের ঝোল ঝালের চোটে খাওয়া দায়, তবুও যেন খাবারগুলো ফেলে রেখে উঠে যেতে ইচ্ছে করলো না রুদ্রর। বাবা কত কষ্ট করে রান্না করলো সকাল থেকে, পরক্ষণেই মনে হলো মাও তো এতগুলো বছর এইভাবেই রান্না করে গেছে। কই, তখন তো কখনো মায়ের জন্য কষ্ট হয়নি। কোনো পদ খেতে খারাপ হলেই সেটা খাবো না বলে সরিয়ে রাখতো সে। একই কাজ সে সুমেধার বেলাতেও করেছে, কোনোদিন তো এই অনুভূতিটা আসেনি কখনো। আজ তাহলে বাবার জন্য কষ্ট হচ্ছে কেন তার? খেয়ে দিয়ে উঠে নিজের এঁঠো থালাটা নিজেই রান্নাঘরে সিঙ্কে নিয়ে গিয়ে রাখলো রুদ্র। তারপর টেবিল মোছার কাপড়টা দিয়ে টেবিল মুছে হাত ধুয়ে চুপচাপ টিফিন বক্সটা ব্যাগে পুরে সে বেরিয়ে গেল। ছেলে বেরিয়ে যেতেই লাফ মেরে ঘরের থেকে বেরিয়ে এলেন সর্বরী। স্বামীকে বললেন, তুমি যাও, গিয়ে একটু বসো, আমি বাকিটা করে নিচ্ছি। কথাগুলো বলেই রান্নাঘরে ঢুকে গেলেন তিনি। ফ্রিজ থেকে কটা ঢেঁড়স বার করে ঝপঝপ করে কেটে ধুয়ে কড়াইয়ে চাপিয়ে দিলেন। শাশুড়ির জন্য আমের ডাল, ঢেঁড়স পোস্ত আর আলু পটলের তরকারি থাকলেই দুপুরের খাওয়া হয়ে যাবে তার। আরেকটা কড়াইয়ে রঞ্জিত বাবুর তৈরি করা পটলের তরকারিটা থেকে 1 বাটির মতো তরকারি তুলে ঢেলে দিলেন। পটলের তরকারিতে নুন হয়েছে বেশি, সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, না হলে বয়স্ক মানুষটার খেতে কষ্ট হবে। দুটো ওভানে তাড়াতাড়ি তরকারি দুটো হতে হতেই সমস্ত জলের বোতলগুলো ভরে ফেললেন তিনি। রঞ্জিতবাবু স্নানে ঢুকেছিলেন, সর্বরীর আগেই স্নান হয়ে গিয়েছিল। সর্বরী বাথরুমের বাইরে থেকেই বললেন, আয় শুনছো, তোমাকে আর তোমার জামা কাপড় ধুতে হবে না, তুমি বেরিয়ে আসো, আমি ধুয়ে মেলে দেবো ওইগুলো। রঞ্জিতবাবু স্নান সেরে এসে দেখলেন তার স্ত্রী শাশুড়ি মায়ের দুপুরের খাবারটা বেড়ে রেখে ঢাকা দিয়ে রেখেছেন। রঞ্জিতবাবু বললেন, মায়ের সকালের টিফিনটা তো দেওয়া হয়নি সর্বরী। সর্বরী হাসতে হাসতে বললেন, গিয়ে দেখে এসো, মা দুধ রুটি কলা খাচ্ছেন আর টিভি দেখছেন। তারপর একটু থেমে বললেন, তোমার ছেলেকে শিক্ষা দিতেই তো এত কর্মকাণ্ড করা, না হলে এতকাল পেরিয়ে এসে তোমায় দিয়ে সংসারের কাজ করাই। রঞ্জিতবাবু হাসতে হাসতে বললেন, ব্যাটার বোধ হয় খুব কষ্টবোধ হয়েছে গো, না হলে খেতে বসে জলের বোতলে ঠান্ডা জল এমনি জল নিজেই মিশিয়ে নেয়। তবে খারাপ লাগলো, সকালে খেতে বসে জুৎসই করে খেতে পারল না ছেলেটা। পটলের তরকারিতেও নুনটা বেশি হয়ে গেল, মাছটাতে ঝাল বেশি হয়ে গেল। সর্বরী স্বামীর কথা রেশ টেনে বললেন, তবু দেখো কিচ্ছুটি বলল না, চুপচাপ খেয়ে নিল। এই যদি আমি বা সুমেধা রান্না করতাম, খাবো না বলেই সরিয়ে রাখতো। হ্যাঁ, টিফিন বক্সটাও তো দেখলাম চুপচাপ তুলে নিয়ে গেল, হয়তো আমি কষ্ট পাবো বলেই কিছু বলল না। দেখো, টিফিনের ব্যাটা ঠিক ক্যান্টিন থেকেই খাবার কিনে খাবে আর এই টিফিনটা ডাস্টবিনে ফেলবে। যা ইচ্ছে হয় করুক গিয়ে, এখানে যে নেব না বলেনি, এটাই যথেষ্ট আমাদের কাছে। নাও চলে এসো, আমরাও খেতে বসি। পটলের তরকারিটা একটু ঠিকঠাক করলে সর্বরী? হ্যাঁ, মায়ের 1 বাটি তরকারি ঠিক করে দিয়েছি, বাকিটা যেমন ছিল তেমনিই আছে। তুমি কষ্ট করে বানিয়েছো, রুদ্রটাও সেই তরকারি চুপচাপ খেয়ে নিল, তাই আমরাও না হয় এই তরকারিটাই খাই। তুমি যে রান্না করে খাইয়েছো এই তো অনেক, আজ আমি না থাকলে বা আমি না পারলে এই তরকারিটাই তো সবাই খেত, তাই না? এবার রঞ্জিতবাবু বলে বসলেন, আমরা যা করছি তাতে কি রুদ্র একটু হলেও বদলাবে সর্বরী? থালায় ভাত বাড়তে বাড়তে সর্বরী বলে উঠলেন, বদলাতে তো হবেই রুদ্রকে। বাবা মা হিসাবে এই শিক্ষাটুকু তো আমাদেরই দেওয়া উচিত ওকে। যতদিন ও আমাদের শুধু ছেলে ছিল ততদিন আদরে রেখেছিলাম,
ভেবেছিলাম বিয়ে করে সংসার পাতলে নিজে থেকেই দায়িত্ব নিতে শিখবে। সেটা যখন শেখেনি তখন বাবা মা হিসেবে সেই শিক্ষাটা তো আমাদেরই দিতে হবে ওকে, না হলে সুমেধার সাথে ও ভালো থাকবে কি করে বলো? ভাতের গ্রাস মুখে তুলে রঞ্জিতবাবু বললেন, এই শিক্ষাটা আমার বাবা মা আমায় দেয়নি বলেই আমি কেমন তোমার কাঁধে বন্দুক রেখেই জীবন কাটিয়ে গেলাম। আজ একদিন তোমার জায়গায় নিজেকে রেখে বুঝতে পারছি কতটা কষ্ট করে এই সংসারটাকে চালিয়ে নিয়ে গেছো তুমি। আজ আমার মতো একই জিনিস রুদ্র করছে বলেই তো আজ মনে হলো পরিবর্তন দরকার আছে। তাই তো আমার কথা মতোই শুরু করলাম এসব। আসলে রুদ্র সবসময় দেখে এসেছে তো সংসারে মেয়েরাই কাজ করে, তাই বোধহয় ভেবে নিয়েছে সংসার চালানোটা মেয়েদেরই দায়। তা কেন হবে বলো তো? সুমেধাও তোর বাবা মায়ের একটা মাত্র সন্তান। আমাদের কাছে আমাদের রুদ্র যতটা আদরের, সুমেধাও তোর বাবা মায়ের কাছে ততটাই আদরের বলো। বিয়ের আগে ওই মেয়েটাও তো এক গ্লাস জল গড়িয়ে খায়নি। সেই মেয়েটা এই সংসারে এসে যা করছে সেটাই যথেষ্ট নয় কি? তোমার মা তার শাশুড়ির কাছ থেকে কষ্ট পেয়েছেন বলে তিনি আমায় কষ্ট দিয়ে আনন্দ পেয়েছেন বা আজও পাচ্ছেন। আমি যদি সেই একই কাজ করি তাহলে জেনারেশন গ্যাপটা এলো কোথায়? আধুনিক হলাম কোথায় বলো তো? রুদ্র সুমেধা দুজনেই অফিস করে, দুজনেরই পরিশ্রমের কাজ, সবটাই বুঝি। বাড়িতে এসে গা এলিয়ে দিতে পারলেই শান্তি পায় যেন। কিন্তু ঘরের কাজগুলো তো কাজ, সেগুলো যদি কাউকে একা করতে হয় আর বাইরের টুকু সেরে এসে একা একা ঘরের কাজ করতে হয়, তাহলে তার রাগ কেন হবে না বলতে পারো? একটু সামান্য একটু সহযোগিতা যদি একে অপরকে করে দুজনে, তাহলে বোঝাপড়া বা প্রেম ভালোবাসাটাও তো বাড়বে। না হলে দুটোতে ঝগড়া করবে আর সুমেধা রাগ করে মায়ের কাছে পালিয়ে যাবে। এই করে কি সংসার হয় নাকি তুমি বলো? মেয়েটা ভালোবেসে নিজের পরিবার নিজের বাবা মাকে ছেড়ে এই সংসারে এসেছে এখানে থাকবে বলে। তাকে যত্ন করে আগলে না রাখলে সে তো পালিয়েই যেতে চাইবে। এই পরিবারের সব কিছুতে যখন ও নিজের পরিবারের ছায়া পাবে তখনই তো এই সংসারটাকে ভালোবাসবে বলো। কিন্তু এই বোধ তো তোমার ছেলের নেই। সে ভাবে বিয়ে করে বউ নিয়ে এসেছি মানে একটা বিনে পয়সার শিক্ষিত চাকর নিয়ে এসেছি, যে রোজগার করে সংসারে টাকাও ঢালবে আবার গতরে খেটে ঝিয়ের পয়সাও বাঁচাবে। এ হয় না, কিছুতেই হয় না। যুগের পর যুগ একই নিয়ম বইতে দেওয়া চলে না। এর পরিবর্তন আমরা ছেলের মায়েরাই ঘটাতে পারি। আমরা যদি এখন ছেলে বউদের সংসারে আগলে না রাখি, তাহলে একদিন দেখো এমন একটা সময় আসবে যখন মেয়েরা মায়েরা আর আমাদের ছেলেদের কাছে মেয়েদেরকে দিতেই চাইবেন না। এখন সব মেয়েই কম বেশি স্বনির্ভর, সবার বাবা মাই সন্তানের জন্য কিছু সেভিংস রেখে যাচ্ছেন। তারা কেন মেয়েকে কষ্ট পেতে দিয়ে বিয়ে দেবেন বলো তো? আমরা যদি তাদেরকে সেই কনফিডেন্সটা না দিই যে তাদের মেয়ে আমাদের পরিবারে এসে ভালো থাকবে, তাহলে তারা তাদের কলিজার টুকরোটাকে আমাদের কাছে দেবেন কেন? এখন এই ব্যাপারটা তোমার ছেলেকে বোঝায় কে বলো তো? তাই তো তোমায় বললাম, এতদিন যা হবার হয়ে এসেছে, এবার উল্টো স্রোতে বইবার সময় এসেছে আমাদের। রঞ্জিত বাবুর মনে হলো কথাগুলো যেন সর্বরী তাকেই বলতে চাইলেন। হয়তো সারা জীবন মায়ের জেদের সামনে মুখ খোলেননি বলে সর্বরীর সাথে মাঝে জেদের লড়াই চালিয়ে গিয়েছেন, আর তিনি স্বামী হয়ে সেই অত্যাচার চুপ করে মেনে নিয়েছেন। এটাই বোধহয় কোথাও নাড়িয়ে দিয়েছে সর্বরীকে। তাই নিজের কষ্টের বোধ থেকেই নিজের ছেলে বউকে আর কষ্ট দিতে চায়নি সে। তিনি দেখলেই সর্বরী আপন মনে ভাত খেয়ে যাচ্ছে। স্ত্রীকে দেখে খুব কষ্ট লাগলো তার। সত্যি স্বামী হিসেবে তিনি কতটা খারাপ! এত বছরে একটা রান্না করার লোক রাখারও সাহস হলো না তার। ধিক্কার এমন পৌরুষকে! এবার সবকিছু মিটে গেলে একটা রান্নার লোক রাখতেই হবে। এবার যদি মা বাধা দিতে আসেন তাহলে আর কোনো বাধা শুনবেন না তিনি। এরই মধ্যে দুজনের খাওয়া শেষ। বেসিনে হাত ধুতে ধুতে রঞ্জিতবাবু বলে উঠলেন, তুমি আবার রুটি করলে কখন? আজ তো মাকে মুড়ি বা ছাতু দিয়েই দিয়ে দিতে পারতে। টেবিলটা মুছতে মুছতে সর্বরী বললেন, না না না, বয়স্ক মানুষ সকালে ওই দুটো রুটি একটু দুধ কলা দিয়ে খেতে ভালোবাসেন, সেটা না দিলে হয়? আর 4টে রুটি বানাতে কতক্ষণ লাগে বলো তো? ঝুমাটাও তো আসবে, 5 বাড়িতে কাজ করে, অথচ কেউ টিফিন দেয় না। খালি পেটে কি কাজ করা যায় বলো? তাই মায়ের জন্য 2টি আর ওর জন্য 2টো মোটা 4টে রুটি সেঁকে রেখেছি। আজ তো অত চাপও নেই, তুমি তো অনেকটাই নামিয়ে দিয়েছো। রঞ্জিতবাবু হাসতে হাসতে বললেন, আমি শুধু ভাবছি পরশুতে রুদ্র কি করবে। আমাকে শেষ বেলায় তুমি হেল্প করলে, ওকে তো সেই হেল্পটুকু করার কেউ থাকবে না। সত্যি রুদ্র দিনে রুদ্র খুব নাজেহাল হলো। সে মাংসটা
বেশ ভালোই রান্না করতে পারে। ওটা হোস্টেলে থাকতেই শিখেছিল সে। তবে শুধু মাংসই যে রান্না করতে পারে তা নয়, আরও অনেক কাজই সে করতে পারতো হোস্টেলে থাকার সময়। হোস্টেলের পরে বাড়িতে ফিরে বেশ কিছুটা কুড়ে হয়েছিল বটে, তবে বিয়ের পরে এই 4 মাসে সে যেন আরও বেশি রকমের কুড়ে হয়ে উঠেছে। শুধু মনে হয় ঘরের কাজ করার জন্য সুমেধা আছে, তার কাজ করার কি প্রয়োজন। ঠাকুমাও তো বলে ঘরে বউ নিয়ে আসার ক্ষমতাই হলো আসল পৌরুষ। রোজগার করে স্ত্রী সন্তানকে প্রতিপালন করাই হলো পুরুষের ধর্ম। স্ত্রী যদি সদিচ্ছায় চাকরি করতে চায় তবে সেটা তার ব্যাপার। স্ত্রী বাইরে কাজ করতে যাবে বলে স্বামীকে কেন ঘরের কাজ করতে হবে? ঠাকুমার কথাগুলোকে কখনো ভুল বলেও মনে হয়নি রুদ্র, কারণ সে ছোটবেলা থেকেই দেখে এসেছে ঘরের সবটুকু তার মা একা হাতে সামলিয়েছে। তার বাবা শুধু ব্যবসাটুকু দেখেই খালাস ছিল, তবে বাজার হাটটা তার বাবাই করত। সে তো সেটুকুও করে না, শুধু অফিসটুকু করেই দায়িত্ব শেষ তার। এই নিয়েই তো সেদিন সুমেধার সাথে ঝগড়া হয়ে গেল। সুমেধা ওভাবে মুখের উপরে অতগুলো কথা শুনিয়ে দেওয়াতে বড় গায়ে লেগে গিয়েছিল তার। চাকরি করে বলে মাথা কিনে নিয়েছে নাকি? তাই রাগের মাথায় বলে বসেছিল, চাকরি আমার মাও করে। আমার মা যদি চাকরি বাকরি করে সংসারটাকে একা হাতে সামলে নিতে পারে, তাহলে তোমাকেও সেটা করতে হবে। আমাকে সংসারের কোনো কাজ করার জন্য হুকুম করবে না। এই পরিবারের পুরুষরা বাইরে রোজগার করে অর্থনৈতিকভাবে ফ্যামিলিকে সাপোর্ট করে, বউয়ের পিছনে ঘুরঘুর করে ঘরের কাজ করে বেড়ানোতে তারা অভ্যস্ত নয়। যদি একান্তই তোমার এই বাড়িতে থাকতে কষ্ট হয়, তুমি তোমার বাবা মায়ের কাছে থেকে ঘুরে আসো কদিন। সেই কথার পরে সুমেধাও অবশ্য তার মায়ের কাছে চলে গেছে, এ বাড়িতে আর থাকেনি। সর্বরী জিজ্ঞেস করেছিলেন, হঠাৎ বাড়ি যাচ্ছ যে, তোমার বাবা মায়ের শরীর ভালো আছে তো? সুমেধা শাশুড়িকে কিছু বুঝতে না দিয়ে বলেছিল, না মণিমা, বাবা মায়ের কিছুই হয়নি, এমনি মায়ের জন্য খুব মন খারাপ করছে, কদিন থেকে আসি। সর্বরী কিছু বুঝতে না দিয়ে বলেছিলেন, এটা আবার জিজ্ঞেস করে করতে হয় নাকি? এটাও তোমার বাড়ি, ওটাও তোমার বাড়ি, যেখানে যখন যতদিন খুশি তুমি থাকবে, ব্যাপারটা একই। যাও কদিন ঘুরেই এসো বাড়ি থেকে, তাহলে তোমার বাবা মায়ের মনটাও ভালো হয়ে যাবে। তারপরে এই বাড়িতেই কাণ্ড বাঁধিয়ে বসলো বাবা মা। রুদ্র কিছুতেই বুঝতে পারে না হঠাৎ করে এমন খেয়াল কেন হলো তার বাবার। যে পড়ে কেন এই ঘাম ঝরাচ্ছে সেটাও বোঝার দায়, কিন্তু তবুও এই বয়সে এসে হঠাৎ করে মায়ের পাশে থাকায় মাও বেশ খুশি খুশি মেজাজে আছে এই কদিন। সেদিন বাবার তৈরি করা ঝাল সুজিটা টিফিন টাইমে খেতে কষ্ট হলেও টিফিনটা রুদ্র সত্যিই খেয়েছিল, ফেলে দেবে ভেবেও ফেলতে পারেনি। মনে পড়ে গিয়েছিল আগুনের সামনে দাঁড়ানো বাবার ঘামে ভেজা মুখটাকে। আজ সেও এসেছে রান্নাঘরে। গতকাল মায়ের ডেট ছিল রান্না সংসারের কাজ করার। গতকাল মা ডিম করেছিল, তাই ডিম আজ চলবে না। তাই অনেক কিছু ভেবে গতকাল রাত্রি মাংস কিনে নিয়ে এসেছিল সে। আজ সকালে সবাই গরম গরম ভাত আর কষা মাংস দিয়ে খেয়ে নেবে, সাথে একটু পাঁপড় ভাজা হলেই চলে যাবে। টিফিনেও শুধু রুটি বা পরোটা বানিয়ে নিলেই হয়ে যাবে, মাংস আছে তো, ওই দিয়েই চালিয়ে দেওয়া যাবে। কিন্তু সমস্যা হলো ঠাকুমাকে নিয়ে, তিনি আবার আজ শুক্তো খেতে চেয়েছেন। মনে হয় ঠাকুমার প্রতি রাগ প্রকাশ করলো রুদ্র। বাপের জন্মে কোনোদিন শুক্তো রান্না করেনি যে, তার রান্নার দিনে বুড়ির শখ জেগেছে শুক্তো খাওয়ার। মায়ের কাছে জিজ্ঞেস করে কোনো রকমের শুক্তোটা রান্না করেছে, তাও কপাল ভালো। গতকালের একটু ডাল নাকি মা সরিয়ে রেখেছিল ঠাকুমার জন্য, সাথে একটু রাখা ছিল লাউয়ের তরকারিও। আজকালকের ওই ডাল আর লাউয়ের তরকারি দিয়ে ঠাকুমার খাওয়ার পাটটা কোনো রকমে সামলানো গেছে। শুধুমাত্র শুক্তো আর দুটো পটল ভাজা করে দিলেই কাজ চলে যাবে। এই করতে রুদ্রর প্রায় 8:30 বেজে গেল প্রায়। তখনও তার স্নান খাওয়া কিছুই হয়নি। করুণভাবে সর্বরীর দিকে তাকিয়ে এসে বলল, মা আর পারছি না, প্লিজ ঠাকুমাকে একটু খেতে দিয়ে দাও তুমি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। সর্বরী খুব শান্তভাবে বললেন, সেটা বললে শুনবো কেন রুদ্র? দেরি যাতে না হয় তার জন্য আরও 1 ঘন্টা আগে উঠতে হতো তোকে। এখন তো জলের বোতলগুলো ভরিসনি, নিজের ঘরের বিছানা তুলিসনি, ঠাকুমাকে খেতে দিসনি, আমাদের খাবার দিসনি। মায়ের এত ফরমাস শুনে প্রায় কাঁদো কাঁদো হয়ে রুদ্র বলল, মা প্লিজ একটু হেল্প করে দাও আমার, না হলে যে অফিসে পৌঁছাতে পারবো না আমি, লেট হয়ে যাবে আমার। এবার সর্বরী বললেন, এই লেটটা কিন্তু সুমেধারও হয় রুদ্র, যে কষ্টটা আজ তোর হচ্ছে সেই কষ্টটা রোজ রোজ সুমেধাকে করতে হয়। বুঝতে পারছিস কেন তোর বউ তোর কাছে একটু হেল্প চায়? তুই থাকতে যদি নিজের সমস্যা নিয়ে আমাদের কাছে দৌড়ে আসে সুমেধা, তাহলে জানবি
সেটা আমাদের কারণ না। তোর লজ্জার বিষয় হওয়া উচিত। তোর বাবা যদি গত পরশু সব কাজ সেরে রেখে দোকানে যেতে পারেন, তুই কেন অফিস যেতে পারছিস না? আমি বাবার থেকে 1.5 ঘন্টা আগে বেরোই, সেটা ভুলছো কেন তুমি? ভুলছি, কারণ তুই ভুলে যেতিস তোর বউও আমার থেকে 1.5 ঘন্টা আগে বেরোয়। তুই যদি সুমেধাকে আমার সাথে তুলনা করতে পারিস, তাহলে আমি কেন পারবো না তোর বাবার সাথে তোর তুলনা করতে? তারপর স্বামীর দিকে তাকিয়ে সর্বরী বললেন, কি গো, কিছু ভুল বললাম কি? রঞ্জিত বাবু বললেন, একদমই না, যথার্থ বলেছ। ঠিক আছে, আজ তুই যা, তোর বাকি কাজগুলো আমি করে দিচ্ছি। শুধু ঠাকুমাকে খেতে দিয়ে যা, তারপর তৈরি হয়ে নে গিয়ে। ঠাকুমাকে ছাতু গুলে দিতে স্নেহবালা নাক সিটকিয়ে বললেন, ছাতু? আজ দুধ রুটি হয় নাই দাদু ভাই? আর তুমি কেন দিতে এসেছো টিফিন? তোমার মা কই? রুদ্রর অফিসে দেরি হয়ে যাচ্ছে। আজ ঘড়িটার ঘড়ি নেই, ঘোড়া হয়ে গেছে যেন। নির্ঘাত লেট মার্কিং হবে আজ। তার মধ্যেই বুড়ির শুধু হাজার প্রশ্ন। সে বেশ বিরক্তির স্বরেই বলল, তোমার অত জেনে কাজ কি? মা কোথায়, কি বাবা কোথায়? আর আজ রান্না বান্না সব আমি করেছি, তাই অত রুটি বানানোর সময় হয়নি। বলি ছাতু দিয়েছি তোমায়, চুপচাপ খেয়ে নাও। আর হ্যাঁ, রান্না নিয়ে নাক সিটকাবে না একদম, আগেই বলে রাখলাম। আজ কষা মাংস থাকার পরেও ভালো করে খাওয়া হলো না রুদ্রর। ভাতটা টিফিনে নিয়ে নিল সে। টিফিনের রুটিটা খেয়ে গেল সকালবেলাতেই। রুটিটাও কোনো রকমে মুখে পুড়তে পুড়তে তৈরি হওয়া যায়, ভাত খেলে সেটা হয় না। আজ বাবা মায়ের কঠোরতা চোখে জল এনে দিয়েছে তার। তবে ক্ষণিকের এই পরিশ্রমটাই আজ তাকে বুঝিয়ে দিয়েছে সুমেধা কেন তাকে সংসারের কাজে সাহায্য করতে বলতো। এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি মনে হচ্ছে সেদিন সুমেধাকে সে যা যা বলেছিল তার সবগুলোই ভুল ছিল। সারা দিনের অফিস ছেড়ে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরল রুদ্র, তখন প্রায় 10টা। ভীষণ খিদে পেয়েছে, কিন্তু সে জানে রাতের রান্নাটা তাকেই করতে হবে। একটু জল খেতে গিয়ে দেখলো ঘরের মধ্যে রাখা সব বোতলগুলোই ফাঁকা, একটাতেও জল নেই। সুমেধা থাকলে এই সময় 1 গ্লাস ঠান্ডা জল এগিয়ে দিত, রাতের খাবার বানাতেও সাহায্য করতো নিশ্চয়ই। এভাবে তাকে ক্লান্ত দেখলে নিশ্চয়ই তার কষ্ট হতো। আর হতোই বা কেন? রুদ্র নিশ্চিত তার এই করুণ অবস্থা দেখলে সুমেধা কিছুতেই চুপটি করে বসে থাকতো না। পরক্ষণেই মনে হলো, তাহলে সে কি করে সুমেধার কষ্টটাকে উপলব্ধি করতে পারতো না? এমন বোধে বেশ লজ্জা পেল রুদ্রর। ফ্রেশ হয়ে কোনো রকমে রান্নাঘরে গেল সে। ঠাকুমার এতক্ষণ খাওয়া শেষ হয়ে গেছে। রাত্রে তো ঠাকুমা খই দুধ খেয়ে চালিয়ে দেয়। রান্না করতে হবে শুধু তাদের 3 জনের। এখন আর কিছুই করতে ইচ্ছে করছে না, তবুও চাল নেওয়ার জন্য ভাতের হাঁড়িটা খুঁজল সে। আজ আর রুটি পরোটা করা যাবে না, ভাত বসিয়ে দিলে তাও একটু বিশ্রাম করা যাবে। বাবা মাকে বলা যাবে গরম গরম ভাত আর মাংস দারুণ ব্যাপার হয়ে যাবে। পরক্ষণেই মনে পড়লো তার বাবা 3 বেলা একই পথ খান না, তার মানে মাংস চলবে না, অন্য কিছু করতে হবে। কি করবে বুঝতে পারছে না সে। এমন সময় সর্বরী এলেন রান্নাঘরে। বললেন, তোকে এখন আর কিছু করতে হবে না, যা গিয়ে বিশ্রাম কর। আমি গরম গরম সেদ্ধ ভাত করছি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর কি খাবি বল? ক্লান্ত স্বরে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে রুদ্র বলল, আর কিচ্ছু লাগবে না, তোমারও রান্না করতে কষ্ট হয়তো, এতেই হয়ে যাবে। রাত্রে খাওয়া শেষ হয়ে গেলে রঞ্জিতবাবু রুদ্রকে বললেন, নে বাবা, তোর আবার 3 দিন ছুটি। পায়ের উপরে পা তুলে রেখে আরাম করে নি সেই 3 দিন। কাল আবার তোর মা যাবে রান্নাঘরে সুমেধার ভাগের দিনের দায়িত্ব করতে। রুদ্র বাবার কথা আর কোনো উত্তর দিল না। সুমেধার সাথে কথা বলার খুব ইচ্ছে ছিল, কিন্তু শরীর দিল না। সুমেধা যাওয়ার পর থেকে একটাও কথা হয়নি তাদের মধ্যে। কথাটা তারই প্রথম বলা উচিত, কারণ ভুলটা তার তরফ থেকেই প্রথম হয়েছিল। তবুও কথা বলতে পারল না। বিছানায় গা দিয়েই ঘুমিয়ে পড়ল সে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই রুদ্র দেখলো তার মা রান্নাঘরে ব্যস্ত, গলদঘর্ম অবস্থা, আর বাবা ঠিক হিসেব মতো খবরের কাগজ পড়ায় ব্যস্ত। ব্রাশ করে নিয়ে মায়ের পাশে গিয়ে দাঁড়ালো রুদ্র। সর্বরী বললেন, উঠে পড়েছিস, দাঁড়া চা বসাই। সর্বরীকে অবাক করে দিয়ে রুদ্র বলল, আজ থেকে সকালের চা তুমি নয় মা, আমি বানাবো, আর আমাদের 4 জনের টিফিনটাও আমি বানাবো। রাত্রে বাড়ি ফিরে আসলে বলো, কিছু সবজি না হয় কেটে দেব, কিছু জলের বোতলও ভরে দেব। সকালে উঠে সব ঘরের বিছানাগুলো আমি তুলে পরিষ্কার করে রাখবো। এটুকু করে দিলেই কি হবে, নাকি আরো কিছু করতে হবে বলে দাও আমায়। সর্বরী বললেন, সে কি রে, সুমেধা ফিরুক আগে, ওকেও তো এই নিয়মটা মেনে কাজ করতে দে, তবে তো এসব কাজ ভাগাভাগি হবে। রুদ্র কৃত্রিম রাগ দেখিয়ে বলল, থাক,
অনেক হয়েছে, আর নাটক করতে হবে না। আমি বুঝতে পেরে গেছি পায়ের উপরে পা তুলে রেখে চলাটা কোনো সংসারী পুরুষের কাজ নয়। এখন থেকে সুমেধাকে কথায় কথায় হুকুম করব না, কথা দিলাম। আর আজই অফিস থেকে ফেরার পথে ম্যাডামকে নিয়ে বাড়ি ফিরবো। শুধু একটাই অনুরোধ, সুমেধা যেন জানতে না পারে তুমি আর বাবা আমার গালে এভাবে চাটি মেরে আমায় বাস্তবটা শিখিয়েছো। সেদিন রুদ্র অফিস থেকে বেরিয়ে গেলে সর্বরী স্বামীর হাতটা ধরে বললেন, থ্যাংক ইউ সো মাচ রঞ্জিত। তুমি যদি আমায় এভাবে সাহায্য না করতে, তাহলে এত তাড়াতাড়ি রুদ্র নিজের ভুলটাকে বুঝে নিজেকে শুধরে নিতে পারতো না। রঞ্জিত হাসতে হাসতে বললেন, মা চিরকাল বলে এসেছেন রঞ্জিত, তোর বউ বড় আধুনিকা। কথাটা শুনে বেশ লজ্জাই পেতাম জানো, কিন্তু আজ মনে হচ্ছে তুমি সত্যিই আধুনিকা। আধুনিক মন আর মানসিকতা না থাকলে ছেলে বউকে সংসারে ভালো রাখার জন্য ছেলেকে এভাবে শিক্ষা দিতে পারতে না। আজ তোমাকে কেউ আধুনিকা বললে আর লজ্জা পাবো না গো, গর্বই হবে আমার। ধুয়ো উড়ানো গরম ভাতের থালাটা আজ নিচেও যেন তৃপ্ত খুব। কাল থেকেই চারজন হাসি মুখে তাকে গ্রহণ করবে। ক্লান্ত আর বিস্বাদ মুখে এই বাড়ির কেউই আর অন্ন ভক্ষণ করবে না কখনো। শান্তির আর সুখের সংসারের উদাহরণের চেয়ে আর কি হতে পারে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।